বক্তব্য রাখবেন শুধু জয়পুরহাট থেকে আগত জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সম্মানিত সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কর্তৃক আয়োজিত এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পুষ্পপ্রতীক মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এবং দেশ নায়ক তারেক রহমান দেশে ফিরে আসুন প্রতিসত্তর এই অঙ্গীকার করে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এবং আপনাদের সকলের পারিবারিক সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি ধন্যবাদ এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা দলের সম্মানিত সভাপতি মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি জনাব কামালউদ্দিন আহমেদ। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের অহংকার রণাঙ্গনের সাহসী যোদ্ধা বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সহযাত্রী 1971 সালে যে ফোর্সের অধিনায়ক হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ পালন করেছেন আমাদের সকলের প্রিয় নেতা আমাদের অহংকার আমাদের আত্মার প্রতীক মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা ধন্যবাদ জানাই। এবার সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা দলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব কামালউদ্দিন। তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থতার কারণে এই অখ্যাত একজন মেজর শহীদ জিয়া বিখ্যাত হয়ে গিয়েছিলেন স্বাধীনতার ঘোষণার মাধ্যমে। তিনি শুধু যুদ্ধ ঘোষণা দিয়ে ক্ষান্ত হন নাই, তিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন সেক্টর কমান্ডার হিসেবে। পরবর্তী সংখ্যা নাই, আমরা স্বাধীনতা করে স্বাধীন দেশ করে আমরা দেশে করে দিব একটি কথা, আমার সেই কথাটা এখানে বলতে দেখা হয়েছে দিল্লি নয় দিল্লি নয়। আমি সেদিন বলছিলাম আমরা দিল্লিতে রাজধানী চাই না স্বাধীন বাংলাদেশের, আমরা স্বাধীন বাংলাদেশের বিকৃত চাই না, আমরা চাই ঢাকাতে আমাদের রাজধানী হবে। সেই ঘোষণা দিতে পারেছিলাম বলে আমি নিজেকে গর্বিত মনে করি। আমি আর সবাই নষ্ট করতে চাই না, সবাইকে আমার অভিনন্দন, ধন্যবাদ। সালের 25শে জানুয়ারি সংসদে অবশ্য আসলে আন্দোলনের ভাষায় সম্পূর্ণ দেশের বহির্বিশ্বের মর্যাদা প্রতিষ্ঠা করেছে। অতএব আমাদের নেতার সাথে প্রায় রাষ্ট্রপতি সাহেবের প্রকৃত না হতে পারে। ভারত সম্পর্কে একটা অনেক কথা বলা হয়। আসলে ভারত জাতিগতভাবে একটা আধিপত্য বিস্তারকারী দেশ। আপনারা 91 ভুলে যান, আপনাদের কাছে 24 কোটি ভোট, 24টা মাত্র থাকবে, 24 আমাদেরকে দুঃশাসন থেকে মুক্ত করেছে। আমরা সেখানে আমাদেরও পার্টিসিপেশন ছিল, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, কিন্তু 71কে কখনোই ভোলা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার পরিচয় একটু আগে শুনেছেন। যখন শহীদ রাষ্ট্রপতি আমার শাহাদাত বরণ করেন তখন আমি বিশ্ববিদ্যালয় কলেজের বিবি আর বাংলাদেশের ছাত্রের প্রথম আমি দিন হয়েছিলাম। সুতরাং তার সাথে আমার অনেক স্মৃতি জড়িত। একটা সমান ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আন্দোলন করতেছি আজকে মুক্তিযোদ্ধারা। কারণ দেশের আইন নয়, কোনো শাসন নয়, দেশ এখন অসহায় চলছে। আমরা সরকার রাখার আমাদের দায়িত্বে আছি। আমি জানি ওখানে কিভাবে দুর্নীতি চলছে, কোনো আইন নাই, কোনো প্রতিষ্ঠান নাই, কোনো শৃঙ্খলা নাই। আজকে তার জাতিকে এই পরিবর্তন করে আনার জন্য আজকে আমি উন্নত আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার নিজের আন্দোলনের সংগ্রামে স্থায়ী কমিটির অন্যতম সদস্য যারা মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এবং মঞ্চ ভূমিষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই দিনে যুক্তফ্রন্টের পরে তখন স্পিকার শাহেদ আলীকে পিটিয়ে হত্যা করে আইয়ুব খানের প্রার্থনা জারি করার সুযোগ করে দিয়েছিলেন। আর এই শেখ মুজিবুর রহমানই আমাদের মতো তরুণদেরকে সেদিন স্বাধীনতার মধ্যে উজ্জীবিত করেছিল। বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ বাঙালি, আর তারই কারণে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের নেতৃত্বে এসেছিল রাজনীতিতে। আগরতলা ষড়যন্ত্র মামলায় যখন শেখ মুজিব বন্দী ছিলেন, একটা চিরকুট দিয়েছিলেন বলুন সাংবাদিকতা আমাদের হাতে, এটা মাওলানা সাহেবের কাছে পৌঁছে দিও। সেখানে উনি অনুরোধ করে বলেছিল, হুজুর আমাকে বাঁচান। আমরা জানি 11 দফার ভিত্তিতে মাওলানা সাহেব বাঙালির নেতৃত্বে সেদিন গণঅভ্যুত্থানের কারণে শেখ মুজিবুর রহমান মুক্তি পেয়েছিলেন। এই শেখ মুজিবুর রহমান তখন 25শে মার্চ পাকিস্তানি হাইনার দল এদেশে নিরসন মানুষের উপর ঝাঁপিয়ে পড়ল। সেদিন সমস্ত বাঙালি জাতিকে পাকিস্তানিদের ট্যাঙ্ক আমাদের সামনে অরক্ষিত রেখে তাদের অন্ধকারে পালিয়ে গিয়েছিলেন। ঠিক যেমন তার মেয়ে, তার কন্যা, তার পরিবারের সকলের নিরাপত্তা নিশ্চিত করে সমস্ত নেতা কর্মীদেরকে তোপের মুখে ফেলে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। অত্যাচারের বিচার হয়, সেটা সময় নেয়। কারণ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম বাংলাদেশের বরেণ্য মুক্তিযোদ্ধা, শহীদ জিয়ার অত্যন্ত বিশ্বস্ত সৈনিক, স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য এবং একই সঙ্গে ক্রীড়া বিভাগী এবং গণমুক্তকার বক্তব্যের জন্য বিখ্যাত বারবার নির্বাচিত সংসদ সদস্য জনাব মেজর হাফিজউদ্দিন আহমেদ উপস্থিত রয়েছেন। বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, আজকের অনুষ্ঠানের সঞ্চালক আর একজন মুক্তিযোদ্ধা, অত্যন্ত তেজস্বী বক্তা জনাব সাদেক খান, উপস্থিত সম্মানিত অন্যান্য মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, প্রিয় বোন এবং ভাইরা, আসসালামু আলাইকুম। বাইরে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিটা কখনো ঝমঝম করে নামছে, কখনো আবার একটু কমছে, কখনো আবার থেমে যাচ্ছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধটা আমার কাছে এমনটাই মনে হয়েছে, যতটা দেখেছি, যতটা শুনেছি। বরিশালে একজন মুক্তিযোদ্ধা আছেন যার কাছে শহীদ জিয়াউর রহমান বীরুত্তমের মূল যে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা, সেই ঘোষণার মূল রেকর্ডটি তার কাছে ছিল। এবং আজকে এখনো যদি এই সভা থেকে বের হয়ে কেউ আগারগাঁয়ে বাংলাদেশ রেডিও স্টেশনে যান, সেখানে গেলে দেখতে পাবেন জিয়াউর রহমান সাহেব যে স্ট্যান্ডে, যে চেয়ারে বসে এবং যে মাইকটার সামনে এই ঘোষণাটি দিয়েছিলেন, সেটা সযত্নে ওইখানে একটা বড় কাঁচের ঘরের মধ্যে রক্ষিত আছে। দুঃখজনক ব্যাপার হলো, আমির ভাই সেনাবাহিনীতেও ছিলেন। আর্মি মিউজিয়াম, যেটা বিজয় সরণি থেকে জিয়াউর রহমানের মাজার পর্যন্ত যেতে যে রাস্তাটা, সেইখানে একটা আর্মি মিউজিয়াম আছে। ওখান থেকে গত 15 বছর চলা অবস্থা টাকা হাজিরা থাকা অবস্থায় জিয়াউর রহমানের ছবিটাকে ওখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। অন্য সকল সেক্টর কমান্ডারদের ছবি আছে, ফোর্সেস কমান্ডারদের ছবি আছে, শুধু জিয়াউর রহমানের ছবিটা নেই। অথচ জিয়াউর রহমান ছিলেন প্রথম সেক্টর কমান্ডার এবং জিয়াউর রহমান ছিলেন প্রথম ফোর্সেস কমান্ডার। অন্যান্য সেক্টরের দায়িত্বে যারা ছিলেন তারা পরবর্তীতে এসেছেন। অন্যান্য ফোর্সের দায়িত্বে এস এবং কে, এই দুটি ফোর্সের খালেদ মোশাররফ এবং
শফিউল্লাহ সাহেব ওনার পরবর্তীতে দায়িত্ব নিয়েছেন। সব ক্ষেত্রে জিয়াউর রহমান ছিলেন এগিয়ে। এইটাই হয়েছে ওনার জন্য সবচেয়ে বড় একটা কৃতিত্বের ব্যাপার, শ্রদ্ধার ব্যাপার, আর একদিকে অন্যদের জন্য প্রতিহিংসার ব্যাপার। সেই প্রতিহিংসার শিকার আজ পর্যন্ত আমরা হচ্ছি, এখন পর্যন্ত হচ্ছি। ভবিষ্যতেও যারা এই প্রজন্মের রাজনীতি করবেন, যারা বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাস করবেন, তাদেরকে এই প্রতিহিংসার শিকার হতে হবে। এই মানসিক প্রস্তুতিটা দরকার আগে সবার হাতে। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এই কথাটা বললাম, এই মানসিক প্রস্তুতিটা আমাদের। সবাই মনে করেছিল শেখ হাসিনা বিদায় নেবে, শেখ হাসিনার বিদায়ের মধ্য দিয়ে অন্তত চিন্তা ভাবনা দুঃস্বপ্ন দূর হবে, গণতন্ত্র ফিরে আসবে, মানুষের মৌলিক অধিকার ফিরে আসবে এবং দীর্ঘদিন যাবৎ বিশেষ করে দুইটা প্রজন্ম যারা এখন পর্যন্ত ভোট দিতে পারে নাই, তারা সেই ভোটের অধিকার ফিরে পাবে। কিন্তু শেখ হাসিনা বিদায় হলেও এখন পর্যন্ত জাতির সামনে থেকে দুর্ভাবনা, দুঃস্বপ্ন কিন্তু কাটছে না। এই কয়েকদিন আগেও হঠাৎ করে জনগণের মধ্যে দুর্ভাবনা শুরু হলো, কি করতে যাচ্ছে দেশে। দেশে কি আমার আরেকটা পরিবর্তন হচ্ছে? এই পরিবর্তনটা কার পক্ষে যাচ্ছে, কার বিপক্ষে যাচ্ছে? ইউনূস সাহেব কি থাকছে? আবার কারো বলে যে ইউনূস সাহেব কি 5 বছরের জন্য থাকতেছে? নির্বাচন কি হবে নাকি নির্বাচন হবে না? এর একটা দোলাচলের মধ্যে সমগ্র জাতিকে রেখেছে। এটার কোনো মানে হয় না। আমরা আশা করেছিলাম ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদায় নেবে। আমরা যে কথাটা বারবার বলেছি বিএনপির পক্ষ থেকে, কেউ যদি বলেন কোথায় আমরা অন্যায়টা বললাম, আমরা কি বলেছি? এই সরকারকে আমরা এনেছি। আমরা কি বলেছি? পরিষ্কার কথা, যে আপনি কতদিন থাকতে চান, কি কি সংস্কার করতে চান, আপনি একটা রোড ম্যাপ দেন। কিন্তু সেই বিগিনিং থেকে এখন পর্যন্ত সেই রোড ম্যাপ আর দেখা আমরা পেলাম না। এক সময় বলা হলো যে আমরা নাকি সংস্কারই চাই না। এখন অনেকে বলে যে বিএনপি সংস্কার চায় না, খালি ক্ষমতা চায়, নির্বাচন চায়। কিন্তু এগুলো বলে সবসময় শেখ হাসিনাও এরকম চেষ্টা করেছিল যে বিএনপি একটা সন্ত্রাসী দল, ওরা এই সন্ত্রাস করতে চায়, ওরা খালি নির্বাচনের নামে অন্য কিছু চায়, দেশের উন্নয়ন চায় না। উন্নয়ন চান না নির্বাচন চান, উন্নয়ন চান না গণতন্ত্র চান, সেটা ছিল শেখ হাসিনার ভাষা। এখনো নতুন করে বলা হচ্ছে সংস্কার চান না নির্বাচন চান, অথচ কোনোটাই কোনোটার প্রতিপক্ষ না। আজকে যে 3টা দাবির কথা এই সরকার বা এই সরকারের অনুগত যারা, তারা বলছে এই 3টা ছাড়া তারা নাকি কিছু বুঝে না। কি 3টা? একটা হলো সংস্কার, আরেকটা হলো শেখ হাসিনা, আরেকটা হলো নির্বাচন। আর এই 3টা দাবি তো আমাদেরই দাবি, এই 3টা তো আমাদেরই দাবি। সংস্কারের কথা আপনি আসার আগে, আপনাকে আমরা আনার আগে থেকেই বলতেছি, বিএনপি আন্দোলনকারী দলগুলোর পক্ষ থেকে 31 দফা দেওয়া হয়েছে, সেটা আপনি আসার আগে থেকেই দেওয়া হয়েছে। আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার বলেছেন রাষ্ট্র ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, এই ব্যবস্থা দিয়ে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। এটার জন্যই রাষ্ট্রীয় ব্যবস্থা সংস্কারের প্রয়োজনে 31 দফা দেওয়া হলো।
ওটা কি সংস্কার না? তারা তো সংস্কার চাই। তাহলে বলেন কেন যে বিএনপি সংস্কার চায় না, খালি নির্বাচন চায়? আর একটি দাবি হলো শেখ হাসিনা সহ সবার বিচার। আরে ভাই, এটা তো এক নম্বর দাবি আমাদের। আমরা ছাড়া, বিএনপি ছাড়া কে এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শেখ হাসিনার আমলে? জিয়ার পরিবার বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছে, তারেক রহমানকে মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছে, আমাদের অসংখ্য নেতা কর্মীকে হত্যা করেছে, গুম করেছে, জেলখানায় দিয়েছে, পঙ্গু করে দিয়েছে। হাজার হাজার নেতা কর্মী আমাদের, তাদের জীবন শেষ হয়ে গেছে, তাদের পড়াশোনার জীবন শেষ হয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ে যেতে পারে নাই, কলেজে যেতে পারে নাই, যারা কোনোভাবে পাস করছে তারা কোনো চাকরি পায় নাই, যারা ব্যবসা করত সেই সমস্ত ব্যবসাপাতি সব আওয়ামী লীগরা দখল করে নিয়েছে। তা আমাদের চেয়ে বেশি ভুক্তভোগী তো ভাই আপনারা না। আমরাও তো চাই তার বিচার। আমরা বারবার বলে আসতেছি, আপনি ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ান না কেন? কেন ট্রাইব্যুনাল বাড়ান না? আজকে আপনি মাত্র একটা চার্জমেন্ট করতেছেন শেখ হাসিনার বিরুদ্ধে 10 মাস হয়ে গেল, যেটা আমার সাহেব বলছে যে ভাই 10 মাসে তো আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করে ফেলছি, আর আপনি এটা সংস্কার করতে পারবেন না। যে ব্যক্তির স্মরণে আজকে আমরা সভা করছি, এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 10টা নতুন মন্ত্রণালয় চালু করছিলেন তিনি রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পরে। 10 মাস লাগে নাই তার এই দেশের ভূমধ্য মানুষকে, যারা দুর্ভিক্ষে মারা গেছে তাদের মুখে আহার তুলে দিতে তার 10 মাস লাগে নাই। পরনে বস্ত্র ছিল না, সেই নন বেঙ্গলের যখন চাল জমিয়ে লজ্জা নিবারণ করেছে, তার গায়ে কাপড় এনে দিতে 10 মাস লাগে নাই। আপনি কি করলেন 10 মাসে? আমরা এগুলো বললে আমার গোসা করেন, কামে থাকবো না। আরে ভাই, এটা তো আগে সমালোচনা সহ্য করতে হবে, সহ্য করতে হবে। আর এর জন্যই তো আমরা বলছি আজকে সংস্কার আমরা চাই, বিচারও আমরা চাই, আর নির্বাচন আমরা চাই। তিনটা একই সাথে চলতে পারে। আর একটা কথা হলো, নির্বাচন আমরা শুধুমাত্র আমাদের কারণে চাই না। আজকে যে ব্যক্তিটার স্মরণে আমরা স্মরণ সভা করছি, আজকে মুক্তিযোদ্ধা ভাই, আমরা জানি এই জাতি জানে জিয়া রহমান সাহেব কখন কিভাবে রাষ্ট্রের দায়িত্বে এসেছিলেন। আমরা ভুলে যাই নাই সেই সময়ের কথা। এবং এখন যখন এই যে ঘটনা চলতেছে, তখন কিন্তু আবার সেই সময়ের কথা মনে পড়ে। শেখ মুজিব মারা যাওয়ার পরে যখন দেশের সবকিছু অচল হয়ে গেছিল, কোনো কিছুই চলছিল না, আওয়ামী লীগের তখন ক্ষমতায় ছিল সরকার মোস্তাকের নেতৃত্বে, তখন দেশে চলছিল, কোন শিক্ষা করে ডিসিপ্লিন ছিল না, ব্যবসায়ীদের মধ্যে ব্যবসা ছিল না, পুলিশের মধ্যে ডিসিপ্লিন ছিল না, কোথাও কোনো কিছু ছিল না। সেই সময় হঠাৎ করে আবার গুঞ্জন আসলো কি খালেদ মোশাররফের নেতৃত্বে। খালেদ মোশাররফ নিজে নিজেই স্বঘোষিত সেনাবাহিনীর প্রধান হয়ে গেছেন। খালেদ মোশাররফের ভাই আওয়ামী লীগের তৎকালীন কৃষি বিষয়ক সম্পাদক রাশেদ মোশাররফ এবং তার মার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল যখন 32 নম্বরে গেল, এই দেশের মানুষ আবার ভয় পেয়ে গেল। এই বুঝি আবার বাদশাহ আসতেছে, এই বুঝি আবার আধিপত্যবাদী শক্তি আমাদের স্বাধীনতা ফিরে ফেলার জন্য। সেই সময় এই দেশের জনতা এবং সেনাবাহিনী ঐক্যবদ্ধভাবে জিয়া রহমানকে মুক্ত করে তার হাতে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিয়েছিলেন, এবং দায়িত্ব দিয়েছিলেন বলেই আমাদের স্বাধীনতা রক্ষা পেয়েছে, আমার গণতন্ত্র ফিরে এসেছিল। সেই কারণেই বলি, ইউনূস সাহেব, আমরা এগুলো ফেস করে আসছি। 2 দিনের রাজনীতিবিদ না আমরা, 2 দিনের দেশ
ভালোবাসি এবং ভালোবাসি বলে আমরা বলতেছি এমনি ভাবে আপনি আমার স্বাধীনতা যাতে বিপন্ন না হয় সেই জন্যই আমরা নির্বাচন চাই। একটা নির্বাচিত সরকার চাই। নির্বাচিত সরকার থাকলে আর শেখ হাসিনা বলতে পারবে না এখনো বলেছে সে নাকি নির্বাচিত প্রধানমন্ত্রী, অথচ নির্বাচন ছাড়াই ক্ষমতায় ছিল। তাহলে এর জন্যই আমরা নির্বাচন চাই। আমরা নির্বাচন চাই। গত 10 মাসে অর্থনীতিতে আপনি কোনো গতি আনতে পারেন নাই, কোনো পরিবর্তন আনতে পারেন নাই। গত 10 মাসে বাংলাদেশের বেকার সংখ্যা অনেক বেড়েছে, অনেক বেড়েছে। যদি এই কারো পরে তারপরে বিভিন্ন দলে ঢুকে আবার বাংলাদেশকে ভারতের গণতন্ত্র পরিণত করার যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে শহীদ জিয়ার আদর্শে জীবিত হয়ে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশকে জন্ম দেওয়ার বন্ধুরা আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করবো। মানুষের ভোটে আমাদের মুক্তিযোদ্ধা দলের তরফ থেকে অভিনন্দন। জিয়া রহমান সাহেব একটা ষড়যন্ত্র পুরুষ ছিলেন। উনি গোষ্ঠীর সাথে মত বিনিময় করি কেবলমাত্র 2 নম্বর লোকে দিতে পারি। বাকি লোক রাজনীতির অন্যান্য যখন কমে গিয়েছে, বাইরের সামাজিক সংগঠনগুলোর মধ্যেও সব মতবাদ লোকে দেওয়া হয়। 1971 সালে বোধহয় চিন্তা করেন, 74 বছর আগে আপনারা কেমন ছিলেন? বয়স কত ছিল আপনাদের? কত দুঃসাহসী তরুণ ছিলেন আপনারা? ঘর বাড়ি ছেড়ে বাবা মাকে না জানিয়ে এসে মুক্তি বাহিনীতে যোগ দিয়েছিলেন। অদ্ভুত এক সময় ছিল। 1971 বাঙালি তো পরম গর্ব। 1971 মহান মুক্তিযুদ্ধ একটি জাতি যুদ্ধ করেছে। এটা কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না, কোনো গোষ্ঠীর যুদ্ধ ছিল না। বাঙালি আপমর বাঙালিদের একটি যুদ্ধ ছিল। বাঙালিদেরকে সামরিক বাহিনীতে তুচ্ছতাচ্ছিল্য করা হতো। এরা মাসলি খায়, নন মার্শাল রেস, এরা কি যুদ্ধ করবে? সেই ধরনের পরিস্থিতিতে বাংলাদেশকে যখন 25 বছর একটা কলোনি বানিয়ে দিয়েছিল পাকিস্তানিরা, সেই পরিস্থিতিতে বাঙালি গণতন্ত্রের জন্য লড়াই করেছে। কিন্তু গণতন্ত্রকে দূরে ছেড়ে দেওয়ার ফলে এবং বাঙালিদের উপরে একটি মর্মন্ত্রাণ চাপিয়ে দেওয়ার ফলে আমাদেরকে মুক্তিযুদ্ধে অংশ নিতে হয়েছে। 9 মাসের যুদ্ধ বিরাট এক গৌরব কথা। কিন্তু এখন এত বছর পর মনে হয় যে বাঙালিরা বোধহয় সাহসীদেরকে স্থান দিতে পারে না। যারা জীবন বিপন্ন করে যুদ্ধ করে রণাঙ্গনে কিংবা কোনো রাজনৈতিক সংগ্রামে, রাজপথে, যেখানেই হোক, বিজয় অর্জনের পর বিজয়টিকে দখল করে নেয় একদল মতলববাজ লোক, যারা এই সংগ্রামের আশেপাশে কখনোই ছিল না। জাতি তাদেরকেই চিনি। যারা জীবন উৎসর্গ করেছে, জীবন বিপন্ন করেছে, তাদের খোঁজ খবর নেওয়ার কোনো সময় নেই। সাম্প্রতিককালে একটা উদাহরণ দিই। 2-3 দিন আগে আমি টেলিভিশনে দেখলাম রংপুরের বিখ্যাত শহীদ আবু সাইদ, যাকে নিয়ে জাতি যুগ যুগ ধরে গর্ব করবে, বুক চিতিয়ে পেশিবাদের বন্দুকের সামনে যিনি দাঁড়িয়েছিলেন, প্রতিবাদ জানিয়েছিলেন, জীবন উৎসর্গ করেছেন। এখন ধীরে ধীরে মানুষ তাকে ভুলে। আমার এখানে প্রথম অনেকে আসতো, টেলিফোন করে খোঁজ খবর নিত। এখন আর ফোন করেও কাউকে, আমাদের ফোনও কেউ ধরে না, কেউ খোঁজ খবরও নেই না। তো আবু সাইদের যদি এই অবস্থা হয়, বাকিদের কি অবস্থা কল্পনা করে দেখেন। কয়েকদিন আগে দেখলাম 4 জন আহত ছাত্র, জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে বন্দুকের গুলিতে, তারা আত্মহত্যার প্রচেষ্টা নিয়েছে। কিভাবে তারা জীবনের প্রতি বিতশ্রদ্ধ হয়ে আত্মহত্যা করতে গিয়েছিল? কারণ সামান্য চিকিৎসাটা তারা পায় না। এমসি কলেজের প্রিন্সিপালের বাসভবনে অবস্থিত পাক বাহিনীর
এই বাংকারগুলোর উপরে বহু বহু রকেট নিক্ষেপ করে এগুলোকে ধূলিসাৎ করে দিল। এবং এই বিমান আক্রমণে এবং আমাদের সাথে সারা জীবনব্যাপী যুদ্ধের পর পাক বাহিনী অনুভব করেছে বাঙালি বীরের জাতি আজকে তারা বিজয়ী হবে না। সুতরাং 14 ডিসেম্বর বিকালে তারা সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করার অভিপ্রায় ব্যক্ত করল। এইভাবে মার্চ মাসে আমরা যে যুদ্ধ শুরু করেছিলাম 14 ডিসেম্বর তারিখে সিলেটে আমাদের এই যুদ্ধের একটা সফল পরিসমাপ্তি আমরা দেখতে পেয়েছি। এই যুদ্ধের 6 মাস মেজর জিয়াউর রহমানকে অত্যন্ত কাজে থেকে দেখেছি। জুন মাসে রেড ফোর্স গঠিত হয়েছিল ইসমাইল রেজিমেন্টের প্রথম, তৃতীয় এবং অষ্টম ব্যাটালিয়ন নিয়ে। তিনি জিয়া ছিলেন একজন প্রকৃত কমান্ডার। একজন সৈনিকের যেসব গুণাবলী থাকা উচিত সবকিছুই তার মধ্যে ছিল। একজন মুক্তিযোদ্ধার স্বরূপ খুঁজতে গেলে যেই মুক্তিযোদ্ধার প্রতিকৃতি আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেটি হলো জিয়াউর রহমানের ছবি, জিয়াউর রহমানের প্রতিকৃতি। 3 বছর রাষ্ট্র ক্ষমতায় থাকার পর যার কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না, যার একটা বাড়ি ছিল না, যে পুরোনো কাপড় সেলাই করে পড়তেন, যার জীবনে বিলাসিতা কখনো জানিয়ে স্পর্শ করতে পারেনি, এরাই হলো প্রকৃত মুক্তিযোদ্ধা। কিন্তু বাংলাদেশের পরবর্তীকালে যারা রাষ্ট্র শাসন করেছেন তারা জিয়াউর রহমানের সেই সততা দেশপ্রেমকে অনুসরণ করতে ব্যর্থ হয়েছেন। এটি আমাদেরকে বোঝেই হচ্ছে। জিয়াউর রহমান বাংলাদেশে জাতীয়তাবাদ এই ধারণা প্রচলন করেছেন ভারতীয় আধিপত্যবাদ থেকে দেশ থেকে মুক্ত করার জন্য। স্বাধীনতাকাল যুদ্ধের সময় প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। তখন ভেবেছিলাম তারা বোধহয় মানবতাবাদে উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা, তাদের দেশের স্বার্থ উন্নয়নের জন্য সেই সময়ে বাঙালিদেরকে সাহায্য সহযোগিতা করেছে। তাদের রাষ্ট্রীয় লক্ষ্য পূরণের জন্যই আমাদেরকে সাহায্য করেছিল। এবং মুক্তিযুদ্ধের অবহিত পর থেকে তারা পদে পদে চেষ্টা করতে সেই 71-এর যে সাহায্য সহযোগিতা করতে তার প্রতিকার তুলে দেওয়ার জন্য। গত বিশেষ করে মাফিয়া শেখ হাসিনার শাসনামলে এই দেশটি পরিণত হয়েছে ভারতের একটি পরম রাজ্যে পরিণত হয়েছে। আমি এই দেশের সাহসিক ছাত্রদেরকে এবং সাধারণ নাগরিকদেরকে অভিনন্দন জানাই। জীবনের বিনিময় 1,500 ছাত্র যুবক সাধারণ মানুষের জীবনের আত্মত্যাগের যুদ্ধের সময় তার অধীনস্থ সেনা কর্মকর্তা ছিলাম। তখন 18টি জেলা ছিল বাংলাদেশে। একটি মাত্র জেলা মুক্তিবাহিনী একক প্রচেষ্টায় দখল করেছিল, সেটি হলো সিলেট জেলা। এবং এই সিলেট আমরা 14 ডিসেম্বর বিকালে দখল করি মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে, যে ফোর্সের নেতৃত্বে। আমি সিলেটের এমসি কলেজের প্রিন্সিপালের বাসায় যে পাকিস্তানি গাড়ি ছিল সেই গাড়িতে আক্রমণ পরিচালনা করি। আমার 18 জন সৈনিক শহীদ হয়। আমার একজন ফেডারেল কমান্ডার সুবেদার তিনি এই যুদ্ধে শহীদ হন। সুবেদার ফয়েজ আহমদ বীরুত্তম এই যুদ্ধে শহীদ হন। 14 ডিসেম্বরের বিকেলে আমরা প্রথমে ইসমাইলের সৈনিকেরা, বিশেষ করে যারা আমার কোম্পানিতে ছিল, আমরা ধরে নিয়েছিলাম যার কয়েক মিনিটের মধ্যে আমরা সবাই মৃত্যুবরণ করবো। চোখের সামনে পাক বাহিনী আক্রমণে আমাদের যখন 18 জন নিহত হল, সেই সময় আমরা প্রাণপণ যুদ্ধ করে টিকেছিলাম। এই যুদ্ধ পরিচালনা করেছিলেন মেজর জিয়াউর রহমান। আপনারা জানেন যে আধুনিক যুদ্ধ বেতার সেটের মাধ্যমে কমান্ডাররা পরিচালনা করে। আমার হাতে বেতার যন্ত্র, পেছনে এক পায়ের পিছনে জিয়াউর রহমান যে ফোর্স হেডকোয়ার্টার নিয়ে প্রতি মুহূর্তে জানতে চাচ্ছেন। আমি বললাম স্যার প্রতি মুহূর্তে একটি সংস্কার খুবই প্রয়োজন ছিল, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। সেটিতে সব রাজনৈতিক দল একমত হয়েছে, এটি প্রধান সংস্কার হয়ে গিয়েছে। এরপরে যদি প্রয়োজন বিচার চালান আপনারা চালু করেন, যে সরকার নির্বাচিত হয়ে আসবে আগামী নির্বাচনে তারা এই মাফিয়া সরকারের যত রকম চালা চামন্ড, তাদের খুব জালিয়াতি, অর্থ পাচার সবকিছু বিচার করা হয়। বিশেষ করে যারা গুলি করে, হেলিকপ্টার থেকে গুলি করে
যারা আমাদের নিরীহ তরুণদেরকে হত্যা করেছে, শিশুদেরকে হত্যা করেছে, তাদের বিচার করতে হবে। কিন্তু বিচার প্রক্রিয়া একটা সময় সাপেক্ষ পায়। এই বিচার করতে যদি 5 বছর লাগে, তো আমরা 5 বছর নির্বাচন ছাড়া বসে থাকবো? এই নির্বাচনে বিএনপি তার কোনো গ্যারান্টি নেই। অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। এখানে জিততে পারে এবি পার্টি, জামাত ইসলামী জিততে পারে, ইসলামিক দল জিততে পারে, যে কোনো দল জিততে পারে, বিএনপিও জিততে পারে। এটা তো আনসার নেই। জনগণ সম্পত্তি দিবে, জনগণ ভোট দিবে। এই নির্বাচনের জন্য 17 বছর আমরা কত ত্যাগ স্বীকার করেছি আমাদের দল বিএনপি। এই মুক্তিযোদ্ধা দল সাদেক, উলফত, অন্যান্য রেজা, অন্যান্য কয়েকজনকে আমরা দেখেছি 5ই আগস্টের আগে নিয়মিতভাবে মিছিল করেছে, শহীদ মিনারে গিয়ে যা বক্তব্য দিয়েছে। সুতরাং এই যে বিশেষ করে তিনি অসত্য কথা বলবেন, এটা তো আমরা অনুকল্পনাও করি না। দিয়ে তার আশেপাশে রেখেছেন, এরা তো মনে হয় যে প্রধান উপদেষ্টার থেকেও বেশি রাজনৈতিকভাবে তারা পরিচিত। এদের বয়স বা কত? আরেকটি জিনিস, আমাদের এই যে ছাত্র সমাজ, এদের তো এখন বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করার বয়স। আমরা যারা ওল্ড স্কুল অফ থট আসি, কিন্তু নিয়ে যেতে 71-এ আমরা সবাই তরুণ ছিলাম, স্বপ্ন দেখেছি। সেই স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশে। সেই স্বপ্ন ছিল এমন একটি দেশ এখানে বৈষম্য থাকবে না। আমরা ভাই ভাই হয়ে একে অন্যের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে দলমত নির্বিশেষে একটি সুন্দর বাংলাদেশে বসবাস করতে চাই। কিন্তু সেই বাংলাদেশ কেন পেলাম না আজকে 54 বছর পর? তার কারণ হলো, যারা রাষ্ট্রযন্ত্রে নেতৃত্বে গিয়েছেন তারা কেবল নিজের ভাগ্য করেছেন, নিজ পরিবারের ভাগ্য ধরেছেন, বাংলাদেশের জনগণের কথা চিন্তা করার সময় তারা পাননি। শেখ মুজিবুর রহমানের মতো এত বড় নেতা বলেছেন যে আমি পেয়েছি চোরের খনি, যেদিকে টাকায় শুধু চোর। এই চোরদেরকে নিয়ন্ত্রণ করার জন্য তিনি কিছু করতে পারেন নাই। সদর প্রীতিও তাকে গ্রাস করেছিল, কয়েকজন আত্মীয় স্বজন তার পুত্র। বলতে কষ্ট লাগে, সে সময় আমি ফুটবল খেলতাম, পাকিস্তান জাতীয় দলের একমাত্র বাঙালি খেলোয়াড় ছিলাম। শেষ ম্যাচ যেটি অবিভক্ত পাকিস্তান খেলে ইরানের মাঠে, আমি সেই দলের অধিনায়ক ছিলাম। 3 জন বাঙালি ছিলাম আমার এই দলে। মুক্তিযুদ্ধ, এরপরে মুক্তিযুদ্ধ শুরু হলো। যেভাবে হোক একজন সামান্য মুক্তিযুদ্ধের রূপে দেশমাতৃকাকে মুক্ত করার জন্য সংগ্রাম করে দেশ স্বাধীন হলো। আমরা যে যার ক্যান্টনমেন্টে ফিরে গেলাম, যে যার পেশায় ফিরে গেলাম। ঢাকা ফুটবল লিগ আমার শুরু হলো, আমিও ফুটবল খেলার জন্য গেলাম। প্রথম 2 ম্যাচে 7টা গোল দিলাম, একটা ডবল হ্যাট্রিক আর একটা গোল। তারপরে বাংলাদেশ জাতীয় দল গঠন করা হলো, ক্যাপ্টেন আবুসুদ্দিন নাই। কি আমার অপরাধ? একটা হলো এই টিমটা বানিয়েছেন প্রধানমন্ত্রীর পুত্র শেখ কামাল। সেই ফুটবল ফেডারেশনে কেউ না, ফুটবলের কোনো কিছু না, কিন্তু ওই যে রাষ্ট্রীয় ক্ষমতাকে যত যেভাবে পারে উপভোগ করার জন্য তারা একটা বাংলাদেশ দল গঠন করে মালয়েশিয়া পাঠালেন। সেখানে 2 ম্যাচে 7 গোল দেওয়া পাকিস্তানের দলের সাবেক অধিনায়কের কোনো স্থান হল না। এরপর এই যে মুক্তিযোদ্ধারা যারা অস্ত্র জমা দিয়ে যাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো, এদেরকে যদি সেদিন দেশ গঠনের কাজে লাগাতো, এরা এমন একটা উদাহরণ সৃষ্টি করতে পারতেন, বাংলাদেশ একটা নতুন ধরনের রাষ্ট্র হতে পারত। কিন্তু ব্যাপক দলীয়করণের ফলে অতি অল্প সময়ের মধ্যে একটি একদলীয় রাষ্ট্র গঠন করার ফলে বাংলাদেশের গণতন্ত্রের কবর রচনা করা হলো। অথচ এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ করেছিলাম। 71-এর কথা মনে হলে অনেক দুঃখ। 71-এ প্রধানত গ্রামগঞ্জের লড়াকু তরুণরা এই মুক্তি বাহিনীর সদস্য ছিল। যদি 25শে মার্চে ভয়াবহ ক্র্যাকডাউনের পর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়ন 5টি ক্যান্টনমেন্টে যদি বিদ্রোহ না করত, মেজর জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে আর এই মুক্তিযুদ্ধ হতো না। মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশও হতো না, আজ ওই দেশ পাকিস্তান থাকতো। এটাই হলো বাস্তবতা। রাজনীতিবিদরা এটা বলেও না, স্বীকার করে না। 71-এ
30 মাস যশোর ক্যান্টনমেন্টে বিদ্রোহ করে 8 ঘন্টা যুদ্ধের পর ক্যান্টনমেন্টের বাইরে এখানে এসে থেকে একটা গ্রামে প্রবেশ করলাম কিতিপিয়া তাদের চৌকাছা দেখি হাজার হাজার ছাত্র যার পদ্মা কুড়াল নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে বলে ক্যাপ্টেন সাহেব অস্ত্র নেন, যুদ্ধ করবো। তাদের যে উন্মাদনা দেশের জন্য জীবন উৎসর্গ করবে, আমি তো এইরকম বাংলাদেশ দেখিনি। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, তারপর সামরিক বাহিনী জীবনে প্রবেশ করেছি। বাঙালিদের মধ্যে যে এত লড়াকু তৈরি সৈনিক জীবন উৎসর্গ করার জন্য সদা প্রস্তুত, একটি আধুনিক পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে খালি হাতে তারা যুদ্ধ করতে চায়, এই যে দুঃসাহসী বাঙালিদেরকে দেখেছি, এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় গৌরব। এবং এরা ছিল, এর মধ্যে অনেকে আপনারা আমার সামনে বসে আছেন, যাদের রাষ্ট্র হয়তো স্বীকৃতি দেয়নি, সামাজিক স্বীকৃতি মেনে নেই, কেবলমাত্র আমরা নিজেরাই নিজেদের মনে আত্মতুষ্টি আছে এই দেশের স্বাধীনতার যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম। জিয়াউর রহমানের যুদ্ধের সময় তার অধীনস্থ সেনা কর্মকর্তা ছিলাম। তখন 18টি জেলা ছিল বাংলাদেশে, একটি মাত্র জেলা মুক্তি বাহিনী একক প্রচেষ্টায় দখল করেছিল, সেটি হলো সিলেট জেলা। এবং এই সিলেট আমরা 14ই ডিসেম্বর বিকালে দখল করি মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে, যে কোর্সের নেতৃত্বে। আমি সিলেটের এমসি কলেজের প্রিন্সিপালের বাসায় যে পাকিস্তানি ঘাঁটি ছিল, সেই ঘাঁটিতে আক্রমণ পরিচালনা করি। আমার 18 জন সৈনিক শহীদ হয়। আমার একজন ফেডারেল কমান্ডার সুবেদার, তিনি এই যুদ্ধে শহীদ হন। সুবেদার ফয়েজ আহমদ বীরুত্তম এই যুদ্ধে শহীদ হন। 14 ডিসেম্বরের বিকেলে আমরা প্রথমে ফেডারেল সৈনিকেরা, বিশেষ করে যারা আমার কোম্পানিতে ছিল, আমরা ধরে নিয়েছিলাম তার কয়েক মিনিটের মধ্যে আমরা সবাই মৃত্যুবরণ করব। চোখের সামনে পাক বাহিনী আক্রমণে আমাদের যখন 18 জন নিহত হল, সেই সময় আমরা প্রাণপণ যুদ্ধ করে টিকেছিলাম। এই যুদ্ধ পরিচালনা করেছিলেন মেজর জিয়াউর রহমান। আপনারা জানেন যে আধুনিক যুদ্ধ বেতার সেটের মাধ্যমে কমান্ডাররা পরিচালনা করে। আমার হাতে বেতার যন্ত্র, পেছনে এক পায়ের পিছনে জিয়াউর রহমান যে কোডার নিয়ে প্রতি মুহূর্তে জানতে চাচ্ছেন। আমি বললাম স্যার, প্রতি মুহূর্তে আবার 71-এর স্বাধীনতাকে কষ্ট বহন করার জন্য একটি পরিবেশ আমরা এখানে পেয়েছি। এই যুদ্ধে দেশের প্রতিটি মানুষ অংশগ্রহণ করেছে। একটি নবগঠিত রাজনৈতিক দল বলার চেষ্টা করে তারা এই দেশকে আবার পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বাংলাদেশের টাকা করি মানুষের টাকা পাচার করেছে। একজন প্রতিমন্ত্রী আছে যার নাম যুক্তরাজ্যেই আছে 365টি বাড়ি, দুবাইতে বাড়ি। এবং সাম্প্রতিককালে এবং তার আশেপাশের অঞ্চল নিয়ে এসব নতুন নতুন থিওরি কারা দিচ্ছে, বিশ্বাস পাইনি। কিন্তু এখন একদিন শুনলাম আমাদের বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে এখানে মানবিক করিডোর দেওয়া হবে, বাইরের জাতিসংঘ কিংবা একটি বহুজাতিক বাহিনীকে আমাদের দেশে যুদ্ধে লিপ্ত করা হবে। বাংলাদেশকে আমরা এই দেশের নাগরিকরা জানতে পারবো না। এই কি হলো? এই জন্য কি আমরা 71-এ যুদ্ধ করেছিলাম? পরবর্তীকালে জনগণের মধ্যে যখন ক্ষোভ ধুমায়িত হয়ে ওঠে, তখন বলে যে না, এই ব্যাপারে আরেক উপদেষ্টা করলো যে আমরা এই সম্পর্কে কোনো আলাপ আলোচনা এখনো হয়নি। একটি সুন্দর শ্রদ্ধার আসনে চিরকাল তিনি মহান থাকবেন। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী দিনে একটা লড়াকু তরুণদের বাংলাদেশ আমরা দেখতে চাই, তাহলে আমাদের 71-এর এই অবদান এই যুদ্ধ করার সার্থক হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইসব হত্যা, 71-এর হত্যা, 2024-এর হত্যা, এই সব কিছু বিচার করবে এবং এটাকে মুক্তিযুদ্ধ বলবেন না, দেশের স্বাধীনতা বলবেন না। 24-কে স্বৈরাচার মুক্ত দিন, স্বৈরাচার মুক্তির বছর, এটা মুক্তিযুদ্ধ, এটা স্বাধীনতা যুদ্ধ না। কাজে এটা স্মরণ করে স্মরণ রেখে আমরা ইনশাআল্লাহ সামনের দিনে ক্ষমতায় এসে আমরা এই সব কিছু আমরা ঠিক করবো।
একটা কথা না বললেই না, আমাদের সবচেয়ে বড় প্রবলেম, আমাদের সবচেয়ে বড় শত্রু যারা কোনো সময় চায় না, কোনো সময় চায়নি যে একটা শান্তিপূর্ণ ভাবে একটা দেশ হোক, একটা দেশ বাঁচুক, একটা দেশ গড়ে উঠুক। স্বাধীনতা যুদ্ধে তারা আমাদেরকে সাহায্য করেছে, ভারত সাহায্য করেছে পাকিস্তান ভাঙবার জন্য। সবসময় মনে রাখবে যে ভারত আমাদের ভালো এখন চাই না, পরবর্তীতেও চাইবে না। কাজে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বটাকে আমাদের আঁকড়ে ধরে থাকতে হবে এবং আমরা মুক্তিযোদ্ধারা যারা ৭১ যুদ্ধ করেছিলাম, মা ভাই বোন আদরের কৃষ্ণ আদরের বালিশ এসব ছেড়ে আমরা মুক্তিযুদ্ধ চলে গেল। তারপরে তো সব ইতিহাস সবারই জানা আমাদের। কিন্তু দেখেন, তিন চার বছর শেখ মুজিব এই দেশটা আমরা তাকে দিয়ে দিয়েছিলাম পরিচালনা করবার জন্য। ৩ বছরের মধ্যেই পুরিয়েটা এক দল, এক নায়ক, এক দেশ এবং বাক্সটা কিনে দিয়ে গেল। আবার তার কন্যা হাসিনা ২১ বছর তারা ক্ষমতায় ছিল না, তারপরেও এই আমাদের জিয়া রহমানের দয়ায় তার মহত্বের কারণে তাকে কেউ করতে দেওয়া হলো এবং তার স্বপ্নজিদের মাথায় ওই প্রাণ হারালো। ক্ষমতায় আসলো, আসার পর আমরা কি দেখলাম? বন্ধুরা সবাই বিএনপিকে দোষারোপ করে, বিএনপির লোকেরা খারাপ, বিএনপি এটা করে, বিএনপি সেটা করে। ১৬ বছর বিএনপি মানুষরা, বিএনপির লোকেরা, বিএনপির কর্মীরা তাদের বাসায় থাকতে পারে নাই, তাদের গ্রামে থাকতে পারে নাই। তারা মনে দখলে ঘুরে বেরিয়েছে, তারা ঢাকা শহরে রিক্সা চালিয়েছে, অটো রিক্সা চালিয়েছে। তারা পড়াশোনা করতে পারে নাই, তারা ব্যবসা করতে পারে নাই, তারা বিয়ে শাদী করতে পারে নাই। 20টা বছর তাদের জীবন চলে গেছে। অথচ তারা সমানে সমান আওয়ামী লীগের সাথে পাল্লা করে, যুদ্ধ করে এই দিনগুলো কাটিয়ে দিয়েছে। আজকে আমাদের দোষারোপ করা হয়। 20-25 দিনে একটা দেশ স্বাধীন হয়, আপনারা বলছেন 47-এর পর 2024, তাহলে 71-এর কি হবে? যে 71-এর জন্ম হলো, যে 71-এর পৃথিবীতে আসছে, যে 71-এর দেশ পেলে, একটা পতাকা পেলে, আপনি স্বীকার করে যাচ্ছেন? এটা ঠিক না। এটার জন্য আপনাদের প্রায়শ্চিত্ত করতে হবে। আমাদের কাছে বন্দুক রেখে আপনারা কোটা বিরোধী আন্দোলন করলেন। আমার সামনে আজকে সব রাজ্যের মুক্তিযোদ্ধা আছে, বাইরেও মুক্তিযোদ্ধারা আছে। এই কোটা কয় পার্সেন্ট আপনারা পেয়েছেন? কি আপনাদের ছেলেরা ইউনিভার্সিটিতে, এই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ডাক্তারি পড়তে কেন ভর্তি করতে পেরেছে আমাদের ছেলে পেলেদের? এই কোটা করা হলো আওয়ামী লীগ এবং আপনারা ভাগাভাগি করে এটা নিয়ে নিল। কিন্তু আমাদের দিকে পয়েন্ট করা হলো, আমরা সুবিধাবাদী, আমরা কোটা পাই, আমরা সবকিছু পাই। আমরা কিছুই পাই নাই, আমরা কিছুই চাই নাই, আমরা বিগত যুদ্ধ করি নাই। তাই জামাতকে বলবো, সাবধানে কথা বলবেন। এই দেশ আপনারা চান নাই, এই দেশের বিরুদ্ধে আপনারা যুদ্ধ করেছেন। আমরা এবং দেশের মানুষ আমরা সবাই জানি এই আপনারা রাজনীতি করতে পারছেন, এটা আমাদের দয়ায় মনে রাখবেন। এবং আমাদের এই পানি আর খোলা করবেন না। আমি বারবার বলি যে আপনারা সবসময় পানি খোলা করতে চান। রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই আয়োজনের প্রধান অতিথি ৭১-এর এই মুক্তিযোদ্ধা, সেনানায়ক, বিপ্লবী মুক্তিযোদ্ধা, আমাদের নেতা মেজর আফসারউদ্দিন আহমেদ বিপ্লব মঞ্চে আছেন।
বেগম খালেদা জিয়ার অ্যাডভাইজার মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম মঞ্চে আছেন আমাদের ওই প্রাণপ্রিয় শুভমতা, যাকে ছাড়া আমরা কোনো মুক্তিযুদ্ধ প্রোগ্রাম আমরা করি না সাধারণত, জনাব মাঝে মধ্যে আলাম ভাই মঞ্চে আগে ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দ সুন্দর বক্তব্য দিয়ে গেলেন ওয়াদ ভাই কথা বলি জনমান সাহেবের সম্বন্ধে কথা বলার পর আর কিছু তার সম্বন্ধে বলার থাকে না। যে ওয়াদ ভাই সামনে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দূর দূরান্ত থেকে আমার মুক্তিযোদ্ধা ভাইয়েরা এখানে এসে হাজির হয়েছে। 54 বছর আগে আমরা যুদ্ধ করেছিলাম, তখন আমাদের যুদ্ধে যাওয়ার ছিল সময়, উপযুক্ত সময়, ডাক এসেছিল, আমরা সেই ডাকে সাড়া দিয়েছিলাম, মনে করেছিলাম আমি সুন্দর দেশ পাবো। আমি জানি না বাংলাদেশ কোন পথে যেত, আমরা কি আটল এই স্বাধীনতা পেয়েছি আমরা এইভাবে পেতাম কিনা, কিন্তু তারপরে জনপদে বেঁচেছিলেন, উনি কিন্তু একবারও বলেননি অন্যায় ভাবে শফিউল্লাহকে অমানি করা হলো ওনার জুনিয়র, উনি কিন্তু কিচ্ছু বলেননি, উনি মেনে নিয়েছেন। ওনারা কাজ করছিলেন, একবার 71-এ সাড়া দিয়েছেন, উনি স্বাধীনতা ঘোষণা করেছেন, আবার 7ই নভেম্বরে যখন এই জাতি দরকার পড়ল আরেকবার নেতৃত্ব দেওয়ার, তিনি আবার নেতৃত্ব দিলেন। 71-এ যখন 27শে মার্চ আমরা ওনার গলাটা শুনলাম, এই 25শে মার্চ হত্যার পর আমরা যেন একটা ধ্রুবতা পেলাম, একটা ঠিকানা পেলাম মুক্তিযুদ্ধে। মৃত্যুবার্ষিকী শাহাদাত বার্ষিকী উপলক্ষে ওনার মাগফিরাত কামনা করছি, ওনার পরিবারের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং ওনাকে জান্নাত নসিব করেন। আজকে বাংলাদেশে যার রাজনীতি, যার রাজনীতি দর্শন, যার রাষ্ট্র বিনির্মাণ এবং দেশ বিনির্মাণ প্রকল্পটা সবচেয়ে বেশি বোঝা দরকার, সেই ব্যক্তির নাম হচ্ছে জিয়াউর রহমান, যিনি বাংলাদেশে বাই ফার, টু মাই আন্ডারস্ট্যান্ডিং, আমি কিন্তু কখনো বিএনপি রাজনীতি করি নাই, কিন্তু আমার সামান্য পড়াশোনাতে আমি দেখেছি যে এই রাষ্ট্রটাকে রাষ্ট্র বানাতে চেয়েছেন, এই রাষ্ট্রটাকে সবার করতে চেয়েছেন। সে পাহাড়ি হোক, তার পাহাড়ের রাষ্ট্র হবে, সে বাঙালির রাষ্ট্র হবে, এটা হিন্দুর রাষ্ট্র হবে, মুসলমানের রাষ্ট্র হবে, হরিজনের রাষ্ট্র হবে, উর্দু ভাষীদের রাষ্ট্র হবে, যে যেখানে যে ভাষায় কথা বলেন তার রাষ্ট্র হবে। এই যে সার্বিক জাতীয়তাবাদ, কম্প্রিহেন্সিভ ন্যাশনালিজম বলতে যেটা বোঝায়, সবাইকে অ্যাকোমোডেট করে একটা বাংলাদেশ গড়বার যে লড়াই, যেটাকে আমরা স্টেট বিল্ডিং বলি, নেশন বিল্ডিং বলি, জাতি গঠনের যে রাজনীতি, এই রাজনীতিটা বাংলাদেশে একমাত্র বুঝেছেন, করেছেন এবং ব্যক্তি জীবনে এটার একদম এমবেডমেন্ট ছিল, যেই তার আপাত মস্তক এই রাজনীতিকে ধারণ করতেন। জিয়াউর রহমান হচ্ছে আমাদের এমন একজন নেতা যারে আমরা ব্যানারের ভিতরে ঢুকাই গেছি, ফেস্টুনের ভিতরে ঢুকাই গেছি, মাজারের ভিতরে ঢুকাই গেছি, কমিটি কইরা করে আমরা ওইখানে ফুল দিতে চাই, কিন্তু ওই কমিটিটা জিয়ার রাজনীতিটা বোঝার চেষ্টা করে না, যে কেন এই কমিটির দায়িত্বটাকে, শহীদ প্রেসিডেন্টের কোন রাজনীতিটাকে আমার এই 2 বছরের কমিটি ধারণ করবে, আমরা আগামী 2 বছর প্রেসিডেন্ট জিয়ার কোন কোন কর্মসূচিগুলোকে আবার জনগণের কাছে নিয়ে আসবো, মানুষের করে তুলব, এটাই তো বাংলাদেশ। উনি তো ঢাকাতে বসে ক্ষমতা দিয়ে পলিটিক্স করতে পারতেন, ওনার মুক্তি করে, প্যান্ট শার্ট করে, জিন্স আর গেঞ্জি করে, কোদাল দিয়ে তো মাটি কাটার প্রয়োজন ছিল না। তাহলে উনি কেমন চেয়েছিলেন? উনি ক্ষমতা দিয়ে তো শাসন করেন নাই, উনি তো স্তুতি করতেন না, ওনার কোনো বক্তব্যে দেখবেন তেল মারা স্তুতি নাই, স্ট্রেট টু দ্য পয়েন্টে কথা বলতেন। আমার গ্রামকে তৈরি করতে হবে, আমার প্রত্যেকটা গ্রামকে একটা খামার বাড়ি বানাইতে হবে, এখানে মুরগি হবে, এখানে হাঁস হবে, এখানে মাছ চাষ হবে, এখানে গরু ছাগল থাকবে, প্রত্যেকটা পরিবার স্বাবলম্বী হবে। কারণ আমার প্রত্যেকটা পরিবার যখন স্বাবলম্বী হবে, আমার রাষ্ট্র স্বাবলম্বী হবে, আমার অর্থনীতি স্বাবলম্বী হবে। এবং এটা ভেবেছেন বলেই বাংলাদেশের আজকে অর্থনীতিকে যেই ভিত্তিতে উনি দাঁড় করে দিয়েছেন, এরপরে বাংলাদেশে গত 40-44 বছরে এখন পর্যন্ত অর্থনীতি নতুন কোনো বলার মতো কোনো সেক্টর তৈরি হয়নি, এখনো তৈরি হয়নি। আমি সেই কথাগুলো কেন আমরা বলছি না? আমরা সারাদিন যদি জিয়াউর রহমানের খালি স্তুতি গাই, তাহলে
জিয়াউর রহমানের রাজনীতিটা বলবে। এই জন্য আমি বোধ করছি বাংলাদেশে আজকে 24-এর গণ অভ্যুত্থান পরে যেই মানুষটাকে, যেই রাজনীতিটাকে, যেই রাষ্ট্র প্রকল্প, যেই জাতিগঠনকে আমাদের সবচেয়ে করে বেশি বোঝা দরকার, বেশি করে প্র্যাকটিস করা দরকার আমাদের কর্মসূচিতে, আমাদের রাজনৈতিক আন্দোলনের দরকার, সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই 3.5 বছর গোল্ডেন টাইম ছিল বাংলাদেশের ইতিহাসে। এবং দেখেন, রাষ্ট্র তৈরি হয় শত্রু সাপেক্ষে সবসময়। সেই শত্রু সাপেক্ষে রাষ্ট্রকে স্বনির্ভর করবার যে কর্মসূচি, প্রত্যেকটা কর্মসূচিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাত দিয়েছেন। এবং যদি একই সময়ে আমাদের এই সাবকন্টিনেন্ট থেকে শুরু করে এশিয়া মহাদেশের রাষ্ট্রনায়কদেরকে দেখেন, সিঙ্গাপুরের লি কুয়ান ইউ, মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ থেকে শুরু করে দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং, প্রত্যেক লিডারশিপের জীবনী করে দেখে মনে হয়েছে জিয়াউর রহমান ওয়াজ অ্যাহেড অফ দ্য টাইম। তিনি সবার থেকে আগিয়ে ছিলেন। শুধু আমাদের বদ্ধসীল যে আল্লাহ তাআলা তাকে আমাদের মাঝে রাখেন নাই, এই জাতির বদ্ধসীল, এই জাতির ভিতরে এত মির্জাফর, এত লেনদেন করছি, দলের ভিতরে প্রত্যেকটা দলের ভিতরে এত বেশি শত্রুরা আধিপত্যবাদ দিল্লি ঢুকে গেছে যে জিয়াউর রহমানের মতো নেতাদেরকে দেশে বাঁচতে দেওয়া হয়, তাদেরকে নেতৃত্বে আসতে দেওয়া হয়। অথবা আজকে এই মুক্তিযোদ্ধারা যারা, এই মাটির সূর্য সন্তান যারা বেঁচে আছেন, আপনাদের তাই এবং গর্বের যে রাজনীতি আপনাদের মাধ্যমে আমরা দেখতে চাই, যে কারণে আপনারা বুকের তাজা রক্ত দিয়ে আপনার কমরেডদেরকে 71-এর রণাঙ্গনে জীবন দিতে দেখেছেন, আজকে 24-এর রণাঙ্গনে যারা জীবন দিয়েছে তারা কিন্তু ওই রাজনীতিটাই করতে চায়। আমরা যখন বাংলাদেশ বইয়ের কথা বলছি, আমরা কিন্তু জিয়াউর রহমানের সেই রাষ্ট্র নির্মাণের কথা বলছি, জিয়াউর রহমানের মতো স্বনির্ভর অর্থনীতির কথা বলছি। আমরা যখন বায়োগর্ভের নতুন বাংলাদেশের কথা বলছি, আমরা বলছি দিল্লির আধিপত্য থেকে মুক্ত করে লেনদুক্ত মুক্ত, মির্জাফর মুক্ত বাংলাদেশ করতে। ওটাই জিয়াউর রহমানের রাজনীতি। আজকে বাংলাদেশের ঘরে ঘরে দেখবেন মির্জাফর, জগৎ শেখ, কুমিচাঁদ, রায়দুল্লাহ, কৃষ্ণপদ রায় চৌধুরী আর ঘাসিনী বেগমরা ক্ষমতার মসনদ দিয়ে খেলাধুলা করছে। এই সময়টাতে যাকে সবচেয়ে বেশি ধারণ করা দরকার সেটা হচ্ছে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিদিন প্রতি রাতে যিনি বাংলাদেশকে তৈরি করেছেন, সেই ব্যক্তির নাম হচ্ছে জিয়াউর রহমান। এটাই জিয়াউর রহমানকে যারা বুঝবেন না, জিয়াউর রহমানের রাজনীতি যারা ধারণ করতে পারবেন না, তারা যে বেলায় আসেন, যে নামে আসেন, যে নামে গণ অভ্যুত্থান বিক্রি করেন, আগামী দিনের বাংলাদেশ আপনারা নেতৃত্ব দিতে পারবেন না। ওটা লেনদুক্তর কাছে চলে যাবে, ওটা মির্জাফরের কাছে চলে যাবে। আজকে শাহাদাত বার্ষিকীতে আজকে আমরা এটাই ধারণ করতে চাই, বলতে চাই যে শহীদ প্রেসিডেন্টকে আবার জীবন্ত আকারে তার আইডিয়াস, তার রাষ্ট্র প্রকল্পের জায়গায় তাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। স্তুতি, পূজা এবং তার নামে স্লোগান দেওয়ার বদলে তার রাজনীতিটা যেন আমরা বাস্তবায়িত করতে পারি, সেটাই হচ্ছে আজকে শাহাদাত বার্ষিকীর মূল প্রতিপাদ্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই, কথা বলবো সেটা আমরা জানি তো ভাই।